Good morning friends. With shield, facial shield এখন আমরা ইউজ করছি সবাই। যারা বাজারে যাচ্ছেন, ব্যাংকে যাচ্ছেন, তারা ফেশিয়াল শিল্ড ইউজ করুন। প্লাস মাস্ক নিতে কিন্তু বলবেন না। আজকে আমার ডিউটি, চলুন লেট স্টার্ট। হ্যাভ এ নাইস ডে। ওপিডি চলছে এখন, দোদমে ওপিডি চলছে। এই ফেস শিল্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখনকার টাইমে। যারাই বাইরে যাচ্ছেন, বিশেষ করে বাজার ঘাট যারা করছেন, তারা কিন্তু এই ফেস শিল্ডটার ভীষণভাবে ইম্পর্টেন্স বুঝতে পারবেন। আর এই ফেস শিল্ডটার যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো আজকে আমি আপনাদের ইভিনিংয়ে বলবো ডিউটির শেষে। এখন তো আমাদের ওপিডি চলছে, ভীষণ বিজি, প্রচুর পেশেন্ট আসছে। আমাদের ঘরেও আমরা কিছু প্রোটেক্টিভ ব্যারিয়ারের হেল্প নিয়েছি। আমি এই ফেস শিল্ডের ব্যাপারে আমরা ইভিনিংয়ে বলছি, আরও কিছু ইনফরমেশন তথ্য দেবো। স্টে উইথ মি, ওকে? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে ফেসিয়াল শিল্ড ইউজ করা হচ্ছে আমাদের, এটা এখন ভীষণ ইম্পর্টেন্ট। কোভিড কেস আস্তে আস্তে কিন্তু বাড়ছে, করোনা কেস, অনেক ডাক্তাররা এফেক্টেড হচ্ছে। তো এখন আমাদের ইমার্জেন্সিতে অনেক পেশেন্ট এসছে ফিভার নিয়ে সাসপেক্টেড। এখন কিন্তু সাসপেক্টেড কেস হলেই কিন্তু কোভিড কিন্তু মাস্ট। আর এই ফেসিয়াল শিল্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা এটা ইউজ করছেন না তাদের হচ্ছে অ্যাডভাইস যে ইমিডিয়েটলি তারা কিনে ইউজ করুন। এটা বিভিন্ন রকম সেট পাওয়া যায়। এখানে যেটা দেখতে পাচ্ছেন সরু যে এই যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু একটু ভালো দামেরও পাওয়া যায়। যাদের মাথায় ব্যথা হচ্ছে তাদের এখানে প্যাডিং দিয়েও পাওয়া যায়। সো একবার দেখে নেবেন আপনার মুখের সাইজের আর হচ্ছে এই শিল্ডের কতটা লেন্থ, সেই অনুযায়ী আপনি কিনে নেবেন জিনিসটা। এবং এইটা কিনলে কি হবে, শুধু মাস্কের ওপর একটা ডবল প্রোটেকশন হয়ে গেল। মানে কাছাকাছি কেউ যদি সাসপেক্টেড কোভিডও চলে আসে, সে যদি কখনো কাশে বা হাঁচে, তার কোনো কিছু জিনিস আপনার মুখে কিন্তু লাগবে না, কফ থুতু বা কিছু জিনিস স্পিটিং কোনো কিছু। তো এই দিক দিয়ে আপনার প্রোটেকশনটা কিন্তু একটা ডবল প্রোটেকশন হয়ে গেল। তো সেই জন্য মাস্ক আর শিল্ড দুটো ইউজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে কোভিড পেশেন্ট তো আসছেই। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় ব্লাড কাউন্ট কম থাকে, এবং ব্লাড কাউন্ট কম থাকলে তখন তাকে প্যানসাইটোপেনিয়া বা শুধু ডব্লিউবিসি কাউন্ট কম থাকলে লিউকোপেনিয়া বলা হয়। সেক্ষেত্রে কিন্তু ফিভার আসে অনেক সময়, হিমোগ্লোবিন কমে গেছে, প্লেটলেট আর ডব্লিউবিসি কাউন্ট কমে গেছে। কিন্তু এখন এমন সিচুয়েশন হয়েছে, মানে একটা যে ডুবিয়াস সিচুয়েশন, এটা কোভিড না কোভিড নয় সেটা এখন প্রমাণ করার জন্য সাসপিশিয়াস কেসগুলোকেও এখন ভর্তি করা হচ্ছে কোভিড আইসিইউতে। কিন্তু কারণ কোনো প্রমাণ নেই যে এটা কোভিডের জন্য হচ্ছে না শুধু ক্যান্সার রিলেটেড মাইলোসাপ্রেশনের জন্য হচ্ছে, সেটা তো এক্সক্লুড করতে হবে। এখন এই সিচুয়েশনে কিন্তু কেউ রিস্ক নিচ্ছে না। সবাই বলছে আগে কোভিড টেস্ট করে দেখতে হবে যে কোভিড পজিটিভ না নেগেটিভ। কোভিড নেগেটিভ হলে তারপরে তার ক্যান্সারের যে বাকি যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো দেওয়া হবে। তো সেই জন্য একটা ডুবিয়াস সিচুয়েশনে আছি। পেশেন্ট অ্যাটেন্ডেন্টরা একটা ডুবিয়াস সিচুয়েশনে আছে যে তাদের পেশেন্ট আদৌ কোভিড পজিটিভ না নেগেটিভ সেটাও জানা যাচ্ছে না। কারণ জেনারেলি ইমিউনোসাপ্রেশন যদি হয়ে যায়, শরীরের ক্ষমতা অনেক কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা, তখন কিন্তু এই সামান্য ইনফেকশনে কিন্তু ফিভার আসতে পারে। এখন ফিভার দেখলেই তো কিছু করার নেই, কোভিড বলে একটা সাসপেক্ট করবে। তো এই হচ্ছে একটা পেশেন্টে 2 জন অলরেডি আমাদের আইসিইউতে বেড নেই অ্যাভেলেবেল। তো তার জন্য তারা সব ওয়েট করছে। আমরা স্ট্যাক ডোজে তাদের যা যা সাপোর্টিভ মেজার্স দরকার, অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড, নেবুলাইজেশন, অক্সিজেন, সমস্ত কিছু স্টার্ট করে দিয়েছি প্রোফাইল্যাকটিক্যালি। ফাঙ্গাল ইনফেকশনের জন্য আমরা অ্যান্টিফাঙ্গালও অ্যাড করে দিয়েছি। তো এখন যে সিচুয়েশন, কোভিড টেস্ট ছাড়া কিন্তু আইসিইউতে কেউ নেবে না নর্মাল আইসিইউতে। আগে কোভিড নেগেটিভ হতে হবে, তবে কোভিড আইসিইউ থেকে নর্মাল আইসিইউ শিফট করবে, এই ব্যাপার। শিলটা খুলে রাখলাম, ডাল আর রাইস, এটাই বেস্ট। হাই প্রোটিন ডায়েট, মিক্সড ডাল, চানা ডাল বলে, চানা ডালটা খুব ভালো খেতে হয়, হাই প্রোটিন, কিন্তু বড্ড স্পাইসি। তো হেকটিক চলছে ডিউটি, এখন খেয়ে নেওয়াই ভালো। হাই বন্ধুরা, এই যে আমাদের শিল্ড। হ্যালো বন্ধুরা, এই যে শিল্ডটারে হচ্ছে প্রোটেকশন অনেক বেশি। এখানে হচ্ছে ডাইরেক্ট যে কেউ যদি স্পিটিং করে বা কফ থুতু, কেউ যদি কাশে বা হাঁচে, তার জিনিসটা তোমার মুখে পড়বে না।
তো শিল্ডটা খুব ইজি টু ইউজ। এটা হচ্ছে যে প্লাস্টিকটা আছে যেটা সোপ ওয়াটার দিয়ে ধুতে হবে, ঠিক আছে, কোনো অ্যালকোহল স্যানিটাইজার লাগাবে না, তাহলে কিন্তু হেজি হয়ে যাবে। তো সোপ ওয়াটার দিয়ে ধুতে হবে, একটু কষ্টকর পড়ে থাকা, কিন্তু আমার মনে হয় সেফটির জন্য। এর ভেতরে কিন্তু মাছটা পড়তে হবে, এখন কথা বলে বলে মাছটা খুলে রেখেছি, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এটা খুব ইজিলি ওয়াশ করা যায়, এখান থেকে খোলাও যায়। এরকম অনেক ধরনের শিল্ড আছে যার এই বেস লাইন যেটা আছে তার সাথে ডিটাচেবল এরকম ট্রান্সপারেন্ট পার্ট রয়েছে, যেটা হচ্ছে ইজিলি ডিটাচ করে ধুয়ে আবার পরা যায়। তো এগুলো এরকম 5-6টা সেটে আসে। এই ফ্রেমগুলো বিভিন্ন রকম হয়, এটা আমরা একটা প্লেন ফ্রেম নেওয়া হয়েছে, এরকম অনেক প্যাডেড ফ্রেমও আসে, বা অন্যরকম হেলমেট, আমাদের আগে যারা স্কুটার চালাতো বাবা বা জ্যাঠারা, তাদের যে হেলমেট টাইপের আসে, হেলমেটের মতন এক ধরনের শিল্ড আছে, এটা পুরো মুখটায় কভার করে। তো যাই হোক, এটা হচ্ছে শিল্ডের ব্যাপার। আজকে একটা কেস এসেছিল, সেটা ডিসকাস করে নেই। সেটা হচ্ছে যে একটা ইয়ং ছেলে এসেছিল, 24 বছর বয়স, 24। তো তার একটা বুকে হচ্ছে তো আমাদের একটা এখানে কেস এসছে যে হচ্ছে ইয়ং পেশেন্ট, যে 23 ইয়ার ওল্ড মেল পেশেন্ট, যে হচ্ছে একটা চেস্টল মাস নিয়ে এসেছিল, বুকে একটা ফুলে গেছিল অনেকদিন ধরে, বেশ কয়েক মাস ধরে। তো তারা ভয় পেয়ে যায় এবং আমাদের কাছে আসে। তো ইয়ং এ যেরকম যখন বুকের ওপর কোনো লাম্প দেখা দেয়, যে ছেলেদের ক্ষেত্রে মেল পেশেন্ট চেস্টল মাস জাস্ট বুকের ওপরও ফুলে রয়েছে, তো তার ক্ষেত্রে অনেক সময় একটা সন্দেহ যায় কিন্তু সার্কোমা বলে একটা খুব অ্যাগ্রেসিভ ম্যালিগন্যান্সি আছে, যেটা হচ্ছে কার্সিনোমা না, সার্কোমা হচ্ছে মাসেল সেলের থেকে হচ্ছে কিন্তু অরিজিন করে, মেসেনকাইমাল নিওপ্লাজম সার্কোমা। তো এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ, ডেডলি, এবং এর হচ্ছে কেমোথেরাপি বা রেডিওথেরাপি সেন্সিটিভিটি খুব কম, সার্জারি হচ্ছে ট্রিটমেন্ট। তো এবার আমরা সেই সার্কোমা সন্দেহে কিন্তু পেশেন্টটাকে আমরা ট্রিটমেন্ট করা স্টার্ট করি। প্রথমে আমরা ওয়ার্কআপ করি, চেস্ট ওয়াল আমরা ইমেজিং করি, সিটি স্ক্যান করি, তাতে দেখা যায় যে লোকালাইজ লিশন যেটা ওপরে রয়েছে, ভেতরে ঢোকেনি বুকের, এবং তারপরে কিন্তু আমরা একটা বায়োপসি করি। তো বায়োপসিতে ফরচুনেটলি রিপোর্ট আসে কিন্তু সার্কোমা নয়, এটা হচ্ছে হিমানজিওমা। তো আপনাদের এটা নিয়ে বলি, হিমানজিওমা কিন্তু একটা বিনাইন টিউমার, মানে ম্যালিগনেন্ট নয়। এবং এই হিমানজিওমা হচ্ছে ব্লাড ভেসেল থেকে অ্যারাইজ করে, আমাদের যে শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, যে ধমনী বা শিরা, উপশিরার মধ্যে দিয়ে, এটা কিন্তু ভেনাস একটা প্লরিফারেশন, ভেনের একটা প্লরিফারেশন, যেটা হচ্ছে তাদের কিন্তু হচ্ছে ভেনাস প্লরিফারেশন এক্সেস হয়ে এই হিমানজিওমাটা তৈরি হয়। হিমানজিওমাটা লোকালাইজড হয়, শুধু বুকের ওপরেই হয় তা নয়, লিভারে হতে পারে, চোখে হতে পারে, বাচ্চাদের চোখে হয়, হেড এন্ড নেক রিজিয়নে হয়, অনেক সময় বোনসে হয়, হাড়ের মধ্যে হয়। তো এই হিমানজিওমা ডিফারেন্ট টাইপসের হয়, ক্যাপিলারি হিমানজিওমা আর ক্যাভার্নাস হিমানজিওমা, দু ধরনের হয়। ক্যাপিলারিটা জেনারেলি বাচ্চাদেরই হয়, এবং সেটা হচ্ছে লিমিটেড টু ইনফ্যান্টস, এবং হচ্ছে ক্যাভার্নাসটা কিন্তু অ্যাডাল্টদের হতে পারে। ক্যাপিলারি অনেক সময় অ্যাডাল্টদের হয়, কিন্তু সেটা খুব রেয়ার। এছাড়া হিমানজিওমা হচ্ছে ইন্ট্রামাসকুলার হিমানজিওমা, দুটো মাসেলের মাঝখানে, যেটা এই পেশেন্টের আছে। তো এই রিপোর্টটা পাওয়ার পর কিন্তু আমরা পেশেন্ট আসবে, আমরা ওকে খবরটা দেব কেউ কিন্তু ক্যান্সার হয়নি। পেশেন্টের বাড়ির লোক বা পেশেন্ট কিন্তু খুব চাপেই ছিল যে এত বড় একটা বুকের ওপর মাস হয়েছে একটা মেল পেশেন্টের, হয়তো কোনো ক্যান্সার বা কিছু হয়েছে কিনা। তো আমরা কিন্তু সার্কোমাটা রুল আউট করে দিলাম। কারণ এটার কোনো ডেফিনিট কারণ নেই, কিছু জেনেটিক ব্যাপার থাকে অনেক সময়, কাসামেরেট সিন্ড্রোম বলে, এইগুলো অনেক সময় এফেক্ট করে। এছাড়া কিন্তু কারণে সেরকম কিছু বোঝা যায়নি, এখন অব্দি আনক্লিয়ার রয়েছে এক্সাক্ট ইটিওলজি কি। আর ট্রিটমেন্টের মধ্যে যেমন বাকি যেমন চোখে যদি হয় বা অন্য শরীরে কোথাও যদি হয়, সেখানে কিন্তু একটা ওষুধ আছে বিটা ব্লকার বলে, বিটা ব্লকার বা প্রোপ্রানল, এটা কিন্তু কাজ করে। এছাড়া লিভারের মধ্যে যদি হিমানজিওমা হয় তাদের ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল রিসেকশন বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মানে একটা রে দিয়ে সেটাকে পুড়িয়ে শুকিয়ে দেওয়া, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা, ছোট থাকলে অ্যাবলেট করে দেওয়া যায়। এছাড়া সোরাফিনিব বলে একটা আমাদের কেমোথেরাপি আছে, যেটা হচ্ছে এই ভাস্কুলার যে নিওপ্লাজম গুলো আছে সেটার এখানে ভেসেল যাতে গ্রো করতে না পারে তার জন্য কিন্তু এটা কার্যকর খুব। আর
হিমানজিওমার যেটা আছে মেনলি কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল রিসেকশন, সার্জারি করে পুরো কমপ্লিটলি রিমুভ করে দিতে হবে, এটাই হচ্ছে এটা ট্রিটমেন্ট। এবং সার্জারির যদি কিছু জিনিস অবশিষ্ট থেকে যায় সেটার থেকে কিন্তু আবার রেকারেন্স হয়, তো সেই জন্য রেকারেন্সটাকে অ্যাভয়েড করার জন্য কমপ্লিট সার্জারিটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া হাড়ের মধ্যে যদি হিমানজিওমা হয় অনেক সময় ভেরি রেয়ার কেসে একটা লো ডোজ রেডিয়েশনের দরকার পড়ে। কেমোতে বেশ কিছু পেশেন্টের প্রবলেম হয় অ্যান্টিসিপেটরি ভমিটিং, মানে কেমোর কথা ভাবলেই বমি আসে, বা কেমোর পরে বমি আসছে, বা খাবার দেখে বমি আসছে, কোনো কিছু অন্য কোনো গন্ধ শুকছি, যেমন ফ্লোর ক্লিনার গন্ধ শুকলে তখন বমি আসছে, যেটাকে বলছে অ্যান্টিসিপেটরি ভমিটিং। এটার জন্য অনেক কিছু সাপোর্টিভ মেডিকেশনস আছে যেগুলো আমরা দিয়ে ওই ভমিটিংটাকে ঠিক করতে পারি। আমাদের একটা পেশেন্ট এখন এটা কমপ্লেন করছে অ্যান্টিসিপেটরি ভমিটিং। আমরা একটা অনেক সময় প্লেসেবেল দিই, নর্মাল স্যালাইন দিয়ে অনেক সময় দেখা যায় অ্যান্টিসিপেটরি ভমিটিং কন্ট্রোল হয়ে গেছে। খুব হরেবল সিচুয়েশন। এই কোনো মতে আর কি আমরা ডিউটি দিচ্ছি, বেঁচে আছি। প্রচুর ডাক্তারদের পজিটিভ বেরিয়ে গেছে করোনা, তো আমাদের মানে বেসিক্যালি এইভাবে সোফায় শুয়েই আর কি আমাদের নাইটটা দিতে হয়। আর তো জায়গা নেই কোথায় শোবো হসপিটালে, আর নয় পেশেন্টের বেডে শুতে হবে, কোনো আলাদা করে তো রুম অ্যালট করা নেই যে নাইট দেবো তার জন্য আলাদা একটা ল্যাভিশলি রুম থাকবে, তা কিছু না। এই একটা ছোট সোফা যার মধ্যে ভালো করে পাও দেখুন মেলতে পারা যাচ্ছে না পুরো, তো এর মধ্যেই রাত কাটাতে হয় আমাদের, কি করা যাবে। আর এই ফেসিয়াল সিলটা সবসময় মাথায় করে থাকছি, বলা যাচ্ছে না, হয়তো দেখতে পাচ্ছেন না করোনা ভাইরাস হচ্ছে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তো ফেসিয়াল সিল পরেই একটু রেস্ট নিয়ে নিই। এই যে রাত্রেবেলা আবার যদি পেশেন্ট আসে আবার নিচে যেতে হবে, তো ফেসিয়াল সিলটা পরেই শোবো আর কি। আজকে খুব বেশি জায়গা নেই, একটাই সোফা ছোট, তার মধ্যেই শুতে হবে আর কি। একটু রেস্ট নিয়ে নিই কয়েক ঘন্টা, যেটুকুন টাইম পাওয়া যায় আর কি। চলুন, বি সেফ। খুব করোনার কেস বেড়ে গেছে। ইউএসএ তে একদিনে হাইয়েস্ট রেকর্ড হচ্ছে 27,000, যেখানে এত টেস্ট হচ্ছে, আর সেখানে ইন্ডিয়াতে হাইয়েস্ট হচ্ছে 14,000, যেখানে ইন্ডিয়াতে প্রচুর জায়গায় টেস্টই হচ্ছে না। প্রচুর লোক আছে যারা হাইড করছে, নিজের ফিভার আছে, শ্বাসকষ্ট আছে, প্রবলেম হচ্ছে, লুকিয়ে থাকছে, টেস্ট করাচ্ছে না। তাদের একটা রিকোয়েস্ট যে প্লিজ আসুন, এসে টেস্ট অ্যাটলিস্ট করান, যাতে অন্যদেরও ইনফেকশনের হাত থেকে বাঁচান। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। কারণ নিজে আপনি যদি টেস্ট না করান, আপনি আননেসেসারিলি বাকি সবাইকে ইনফেক্ট করে দিচ্ছেন। তো সেইটা একটা প্রিভেন্ট করার একটা সামাজিক একটা রেসপন্সিবিলিটি রয়েছে আপনাদের। আমরা দেখুন কত কষ্ট করে নাইট ডিউটি দিচ্ছি, এই পজিশনে শুয়ে থাকতে হচ্ছে, যে কখনটা রেস্ট আর কি পাওয়া যায় আর কি। পেশেন্ট আসবে, কল আসবে, ইমার্জেন্সিতে দৌড়বো বা ওয়ার্ডে দৌড়বো, তো সেই জন্য এই শিল্ডিং গিয়ারটা অবশ্যই ইউজ করবেন। আর কি বলবো, এখন দেখা যাক কখন আবার কল আসে, ওয়েট করছি। শেষ হয়ে গেল, বাড়ি ফিরে যাচ্ছি, গাড়িতে এখনো পাইনি, সেই জন্য অটো করে কিছু অটোতে মোটামুটি সেফটি প্রিপারেশন মেনটেন করছে। প্রোটেকশন একটা ভালো জিনিস, মোটামুটি ফিটনেস আছে, প্লাস্টিক সেলটা মোটামুটি ঠিক। তো আজকে কিছু জিনিস তো শেয়ার করলাম, সেগুলো নিশ্চয়ই উপকৃত হবে। আর কিছু কমেন্ট থাকলে নিচে করতে পারো। আর এই শিটটা কিন্তু একটু অসুবিধা হবে ইনিশিয়ালি কথা বলতে বা ইউজ করতে, প্লাস হচ্ছে ফগিং হয়ে যাচ্ছে, যারা চশমা ইউজ করছে তাদের জন্য জিনিসটা কিন্তু আশা করছি এটা আপাতত কেটে যাবে টাইমটা। আর সব থেকে ভয় আছে যে প্রচুর ডাক্তারদেরও এখন এই কোভিড পজিটিভ হচ্ছে আর কি, এখন ওইটাই আমরাও একটু চাপে আছি। পেশেন্টের সাথে সাথে ডাক্তার স্টাফ যারা আছে তারাও একটা পজিটিভের চান্স আছে। তো যাই হোক, আপাতত এইটুকুনি পরামর্শ, পরের বার আবার